ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন অসামান্য জীবন স্বামী রীতানন্দ, বেলুড় মঠ। বছর দিন আগের কথা। ব্রহ্মচর্য দীক্ষার্থীরা এসেছে মহারাজকে প্রণাম করতে। প্রণাম করে তারা মহারাজের কাছে বসেছে। সকলের হয়ে একজন ব্রহ্মচারী মহারাজ হাত জোর করে বলল, মহারাজ, আগামীকাল স্বামীজির তিথি পূজা। এই উপলক্ষে পরদিন ভোররাতে আপনি কৃপা করে আমাদের ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করবেন, এই আমাদের প্রার্থনা। মহারাজ একটু আনমনা। ব্রহ্মচারী মহারাজ পুনরাবৃত্তি করলে খুব গম্ভীর ও দৃঢ়স্বরে মহারাজ বললেন, কি আমি ব্রহ্মচর্য দেব, না ঠাকুর তোমাদের ব্রহ্মচর্য দেবেন? মহারাজের কথার গাম্ভীর্য ও দৃঢ়তা মুহূর্তে উপস্থিত সকলের মনে একটা দৃঢ় ছাপ এঁকে দিল যে ঠাকুরই সংঘগুরুর মধ্যে নিত্য বর্তমান ও ক্রিয়াশীল। আর একদিন একটি ছেলের প্রসঙ্গ হচ্ছে। সেবক মহারাজকে তার প্রসঙ্গে বলল, ওকে আপনিই দীক্ষা দিয়েছেন, আপনিই ওকে দীক্ষা দিয়েছেন। দুবার কথাটি বলতে মহারাজ যেন বাধা দিয়ে বললেন, না, আমি কাউকে দীক্ষা দিই না, ঠাকুর দীক্ষা দিয়েছেন। দৈনন্দিন ব্যবহাররত অবস্থায়ও মহারাজের মন কত সজাগ ও সচেতন তা দেখে আমরা স্তম্ভিত হলাম। মঠে যোগদান করেছি। সে সময় মহারাজ কার্য উপলক্ষে মধ্যে মধ্যে যোগদান থেকে মঠে এসে থাকেন। একদিন সন্ধ্যার পর আমরা কয়েকজন মহারাজকে ম্যাসাজ করছি। মহারাজ বললেন, তোমরা ঠাকুরের আরতিতে যাবে না? সবাই চুপ করে আছি। আমাদের মধ্যে একজন একটু পরে আস্তে আস্তে বলল, আপনি তো আর রোজ রোজ মঠে আসেন না, আপনাকে তো আর আমরা পাই না। যখন আসেন তখন একটু আপনার কাছে থাকতে ইচ্ছা করে। কিছুক্ষণ পরে মহারাজ বললেন, মনে রাখবে তোমরা সবাই ঠাকুরের। একদিকে মহাপুরুষ মহারাজের ঠাকুরের প্রতি একান্ত এবং সম্পূর্ণ নির্ভরশীলতা, আমি গুরু নই, আমি দীক্ষা দিই না, তার পায়ে সঁপে দিই ইত্যাদি যেমন মহারাজের জীবনে পরিস্ফুট হয়েছিল, তেমনি শরৎ মহারাজের মতো ধীর স্থির, সর্বাবস্থায় অচঞ্চল, মিষ্টি ও নরম ব্যবহার, মাতৃহৃদয় পূর্ণ এক পুরুষ, নিষ্পৃহ নির্বিকার, আবার বিচক্ষণ পরামর্শদাতা ও সংগঠক, যেন শ্রীরামকৃষ্ণ ছাঁচে ঢালা একটি নিখাদ জীবন। শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শের অপর একটি বৈশিষ্ট্য হল সমন্বয়, জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগের সমন্বয় এবং অনেক আপাতবিরোধী ভাবের সুমিষ্ট সমন্বয় লক্ষ্য করেছি মহারাজের জীবনে। জ্ঞান ও শাস্ত্রচর্চার সাথে সাথে ভক্তি, প্রেম, এমনকি স্নেহ মমতার আধিক্য দেখেও অবাক হয়েছি। বেদান্ত চর্চা ও ভাগবত পাঠ দুটোর প্রতি সমান আগ্রহ ও গুরুত্ব দিতে লক্ষ্য করেছি। উপনিষদ ও ভাগবত দুটির মধ্যে কোনটি তার অধিকতর প্রিয় ছিল সেটি এখনও আমরা বুঝতে পারিনি। হয়তো একেই বলে জ্ঞান ও ভক্তির অদ্ভুত মেলবন্ধন। যুক্তিনিষ্ঠার সঙ্গে ছিল শাস্ত্র ও ঐতিহ্যের প্রতি একান্ত বিশ্বাস। তপস্যার প্রতি অসীম আগ্রহ থাকা সত্ত্বেও ঠাকুরের কাজের প্রতি ছিল তার গভীর নিষ্ঠা ও দরদ। সাধন ভজন ও কাজের মধ্যে যে একটা চিরকালীন আপাতবিরোধ আছে, সে প্রসঙ্গে একবার একজন মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আশ্রমের কাজে যখন খুব দায়িত্ব থাকে তখন সেই চিন্তা পেয়ে বসে, সর্বক্ষণ যেন সে এক চিন্তা, এতে সাধন ভজনের একটু অসুবিধা হয়। কি হবে? মহারাজ বললেন, ঠিক বলেছ, তা হয়। তাহলে শোনো, এ ব্যাপারে আমার জীবনের অভিজ্ঞতা। তখন আমি শিলংয়ে। যতটা বেশি পারতুম সাধন ভজন, ঠাকুরের চিন্তা, স্মরণ মনন করতুম। একটি বাড়ি তৈরির কাজ চলছে, আমাকে দেখাশোনা করতে হচ্ছে, আর সর্বক্ষণ সেই চিন্তা। এমনকি ধ্যান জপ করতে বসলেও সেই এক চিন্তা। মহা মুশকিলে পড়লুম। ভাবলুম, এ কী হলো? সাধন ভজন ঈশ্বর চিন্তার বদলে এ কী হচ্ছে? খুব দুশ্চিন্তা হয়েছিল। কিন্তু দেখলুম বাড়ি তৈরি হয়ে গেল, আর আমার মাথা থেকে সে চিন্তা দূর হয়ে গেল। আমার মনের পূর্বাবস্থা ফিরে এলো।
এরকমই হয়, কাজের মধ্যেও যদি যতটা পারা যায় তার চিন্তা প্রার্থনা করা যায়, তবে কাজ শেষ হয়ে গেলে মন আবার পূর্বাবস্থা ফিরে পায়। সবসময় তো কাজ একরকম থাকে না। তপস্যা ও ঠাকুরের কাজ যে পরস্পর বিরোধী নয় এবং পরিপূরক, সে প্রসঙ্গে মহাপুরুষ মহারাজের কথার উল্লেখ করতেন। বলতেন, একবার তপস্যার জন্য ছুটি পেয়েছি। মহাপুরুষ মহারাজকে জানাতে খুব খুশি হলেন। শুয়েছিলেন, উঠে বসলেন। বসে আমার দিকে খুব স্নেহদৃষ্টি রেখে দুহাত দিয়ে নিজের দুই উরুর ওপর তাল ঠুকে বললেন, যাও বাবা, যাও, খুব তপস্যা করো। আর যাবার আগে যে কদিন মঠে আছো খুব কষে জপ ধ্যান করো, তাহলে তপস্যায় গিয়ে ঠিক ঠিক সময়ের সদ্ব্যবহার করতে পারবে। আর ছুটি শেষ হলে সোজা চলে এসে ঠাকুরের কাজে লাগবে। বেশি দিন বাইরে থাকতে নেই, তাতে মন উড়ো উড়ো হয়ে যায়। সে মনে না হয় তপস্যা, না হয় ঠাকুরের কাজ। এই ঘটনাটি বলে মহারাজ বলতেন, অবাক বিস্ময়ে ভেবেছি আমি তপস্যায় যাব, আর তাতে মহাপুরুষ মহারাজের কী না আগ্রহ। সর্বদা কতভাবেই না উৎসাহ দিতেন সাধন ভজনের জন্য। আশ্রমের কাজেই তপস্যার কাজ হয়ে যায়, সে কথা মহারাজ মানতেন না। বলতেন, মাঝে মাঝে তপস্যায় যাওয়া দরকার। কিছুদিনের জন্য পরিচিত পরিবেশ বা লোকজনের সংস্রব থেকে দূরে গিয়ে সাধন ভজন করা প্রয়োজন। পরিচিত পরিবেশে আশ্রমের কাজ করতে করতে একটা ইজি গোয়িং লাইফস্টাইল চলে আসে। সেটিকে ভাঙতে মাঝে মাঝে অন্যত্র তপস্যার প্রয়োজন। তারপর একটু হেসে বলতেন, তবে ছুটি পেলে কর্তৃপক্ষকে না জানিয়ে ইচ্ছে মতো বেরিয়ে পড়া মহারাজ একেবারে পছন্দ করতেন না। স্নেহ, মমতা ও ভালোবাসার সঙ্গে সঙ্গে মহারাজের ছিল আদর্শের প্রতি আপোষহীন মনোভাব। প্রয়োজনে কঠোরও হতেন, কিন্তু কঠোর, রূঢ় বা তীক্ষ্ণ বাক্য ব্যবহার না করে সর্বদাই অত্যন্ত মিষ্টি ও নরম সুরে বলতেন কঠোর আদেশ বা সিদ্ধান্তও ধীরে বলা যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।